তো এখন আমরা দেখবো 14 নম্বর অঙ্কটা। এখানে বলছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয়। তো আমি একটু বিস্তারিত ব্যালনটা কি জিনিস একটু আলোচনা করি। ব্যালনটা আলোচনা করার পরে বিষয়টা ক্লিয়ার করবো। তো ব্যালন কি? ব্যালন হচ্ছে আমরা পাইপ দেখি না, পাইপ মানে সিলিন্ডার আছে না, সিলিন্ডার এই যে এরকম মনে করো, এই যে এটা একটা ব্যালন। ব্যালন এই যে এটা কি একটা ব্যালন, ঠিক আছে, এটা একটা ব্যালন। তো এই যে ব্যালন বা সিলিন্ডার, এটা বলে কি ব্যালন। যেমন আমি বিষয়টা যদি আরেকটু ক্লিয়ারলি বুঝাইতে চাই, হ্যাঁ, বিষয়টা ক্লিয়ারলি বুঝাইতে গেলে এখানে আমি দেখাই। এই যে মনে করো, হ্যাঁ, এই যে একটা পেপার, এই পেপার দিয়ে আমি একটা, এই যে পেপারটা, হ্যাঁ, এই পেপারটাতে কি করলাম, একটা পাইপ তৈরি করলাম। পাইপ, এই যে পাইপ, এই যে পাইপ, এই যে এটা কি, এই যে এটা একটা মনে করো একটা গোল পাইপ, ঠিক আছে। এই পাইপটারে, এই যে এটা ধরো, এটা এই যে পাইপটা, এই যে পাইপ, এই পাইপটার অংশ আছে কয়টা, পার্ট আছে কয়টা দেখো। এই যে একটা বৃত্ত, এই যে একটা বৃত্ত, এটা হলো এই মুখটা, আর একটা মুখ আছে এখানে, ঠিক আছে। এটা একটা মুখ, এটা একটা মুখ, দুইটা বৃত্ত আছে একটা বেলনে। এই যে এটা, এটা যদি বক্স হয়, এই যে এই টোটালটা কি একটা বৃত্ত। এখন আমি যদি এই পাইপটারে, এই যে এই মুখটা আলাদা করে নিছি, এবং এইটা আলাদা করে নিছি, নেওয়ার পরে এখন যদি এটা সোজা কাটি, কাটতে যদি এটা প্রস্তুত করি, মানে এই যে দেখো, এই যে পাইপটা আছে, পাইপটা, পাইপটা যদি আমি সোজা কাটি, এই যে সোজা কাটছি, কাটতে যদি এইভাবে ধরি, এই যে এইভাবে ধরি, তখন এটা কি হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে না। এটা কি হয়ে গেছে, এরকম একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, ঠিক আছে। মানে মুখগুলো ছুটাইয়া একটা বৃত্ত, এটা বৃত্ত আলাদা রাখলাম। রাখার পরে যে পাইপটা থাকবে, পাইপটা ছিল কি, যে এইভাবে গোল ছিল, একসাথে লাগাইছে, ঠিক আছে, এই যে একসাথে লাগাইছে। তখন যখন আমি এটা সোজা কাটলাম, এটা যখন এভাবে বড় করলাম, তখন এটা কি হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে, ঠিক আছে। তো বেলনের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে তোমার যে কাজটা করতে হবে, এখানে তোমার ফার্স্টে এই যে বৃত্তটা আছে, এটার ক্ষেত্রফল লাগবে, এটার ক্ষেত্রফল লাগবে, এবং এই যে টোটাল আয়তক্ষেত্রটা, এটার ক্ষেত্রফল, তিনটার ক্ষেত্রফল যদি একসাথে যোগ করতে পারি, তাহলে বেলনের ক্ষেত্রফল চলে আসবে। আচ্ছা দেখো, আমরা জানি বৃত্তের ক্ষেত্রে, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ক্ষেত্রফল হবে কি, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল নিলে কি, পাই আর স্কয়ার। এই বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, এটা বৃত্ত, হ্যাঁ, ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কয়ার, ঠিক আছে। এখন আমি এটার দৈর্ঘ্য প্রস্থ তো জানি না, আমি না বৃত্তের ব্যাসার্ধ আর হইলে পাই আর স্কয়ার বের করলাম, যেহেতু এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর ইজ ইকুয়াল 5 সিএম দেওয়া আছে, আমি যদি আর এর মান বসাই দিই, ক্ষেত্রফল পাবো। কিন্তু এই যে বেলনটা যে আমি কাটছিলাম, এই যে কাগজটা যে আমি কাটছিলাম, এই যে কাগজটা, এই যে কাগজটা একটু ধৈর্য ধরে দেখতে হবে, বুঝতে গেলে বিষয়। এই যে কাগজটা, যে এই যে বৃত্তটা ছিল, বেলনটা যে বৃত্তটা ছিল, বৃত্তটা যখন এই সোজা সাইডটা আমি বড় করছি, তখন এটা কি হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। কারণ এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমি কোনো কারণে জানতে পারতাম, তাহলে আমি কি করতে পারতাম, এটা, হ্যাঁ, কাজটা সম্পূর্ণ করতে পারতাম। সো দেখো, আমার তো জানা নাই, তাহলে এখানে একটা কাজ করতে পারি। এই যে বৃত্তটা আছে না, এই যে বৃত্তটা, এই যে এই পর্যন্ত, হ্যাঁ, এই বৃত্তটা, আমি যদি এটারে এইভাবে সিঁড়ি দেখাইতেছি, এই যে বৃত্তটা, হ্যাঁ, এই যে টোটাল বৃত্তটা আছে, একটু দেখতে হবে। এই যে টোটাল বৃত্তটা আছে না, এই বৃত্তটার অংশ নিয়ে আমি কিন্তু এই অংশটা কাজ, এই যে অংশ, এটা কিন্তু এই পর্যন্ত ছিল, হ্যাঁ,
এই যে দেখো, এই যে বৃত্তটা যখন আমি এভাবে বড় করছি, তখন এই অংশটা আমি পাইছি কি আলাদা পাইছি। এই যে বৃত্ত ছিল, এটা ধরো বৃত্ত, ঠিক আছে, এই বৃত্তটা যখন আমি বড় করছি, তখন এটা কি হয়ে গেছে, একটা লম্বা বরাবর রেখা হয়ে গেছে। এই বৃত্ত যখন ছিল, তখন এই টোটালটার অংশ হলো বৃত্তের পরিধি, টোটালটার অংশ কি বৃত্তের পরিধি। আর যখন আমি এটা প্রস্থ করছি এভাবে, যে বৃত্তটা যখন টাইমটা সোজা করছি, তখন একটা রেখা হয়েছে। মনে করি রেখাটা হলো এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে এই রেখাটা যখন, এই যে রেখাটা, এই রেখাটা যখন এইভাবে একখানা করছি, তখন হয়ে গেছে বৃত্ত। বৃত্তটা বাইঙ্গা যদি আমি সোজা করি, তাহলে হয়ে যাবে কেটা, এটা কি হয়ে যাবে, একটা রেখা হয়ে যাবে। এই রেখাটা, এটা যখন বৃত্ত ছিল, তখন এই টোটালটারে বলে, এই টোটাল রেখাটারে বলতো, এই যে টোটাল অংশটারে, টোটাল পরিমাণটারে, যখন বৃত্ত ছিল, যখন টোটাল পরিমাণটা ছিল, তখন এটা ছিল বৃত্তের পরিধি। তখন এই পরিধিটারে, বৃত্তের পরিধিটারে যখন আমি এভাবে লিখবো, তখন এই বৃত্তের পরিধিটা কি হয়ে যাবে, ওই যে আয়তক্ষেত্রটা হয়েছে না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হয়ে যাবে। আমি জানি বৃত্তের পরিধি নির্ণয় সূত্র কি, 2πr। আর এই বৃত্তের পরিধি, এই সোজা কাটটা যখন সোজা করবো, টাইনা যখন সোজা করবো, তখন একটা লম্বা রেখা হয়ে যাবে। তো আমি এই লম্বা রেখাটা একটু সিলিন্ডারের কি দৈর্ঘ্য বরাবর হবে। এই সিলিন্ডার যেভাবে কাটছিলাম, তো দৈর্ঘ্য বরাবর এই বৃত্তের পরিধি আর এই সিলিন্ডার কাইটা যখন বড় করবো, তখন এটা দৈর্ঘ্যটা আর পরিধি কি সমান হবে। তাহলে আমি লিখতে পারি এটা দৈর্ঘ্য হলো 2πr, ঠিক আছে। এবং উচ্চতা, উচ্চতা যেহেতু নাই, উচ্চতা যেহেতু নাই, তাহলে আমি উচ্চতা ধরে নিয়ে গেছি। তোমাদের এই অঙ্কটার মধ্যে উচ্চতা দিছে কিনা, যে একটি সরি, হ্যাঁ, 12 সেন্টিমিটার উচ্চতা নেই, এই যে এখানে লিখে দিচ্ছে 12 সেন্টিমিটার উচ্চতা। তাহলে উচ্চতা এস ইকুয়াল কি 12 সেম, 12 সেম। তাহলে আমি বৃত্তের পরিধি পাইছি 2πr, আর উচ্চতা পাইছি 12 সেম, ঠিক আছে। আর এদিক দিয়ে বৃত্তের ক্ষেত্রফল পাইছি কি পায়ার স্কয়ার, এদিক দিয়ে বৃত্তের ক্ষেত্রফল পাইছি পায়ার স্কয়ার। একটা সিলিন্ডার ভাঙলে বা একটা বেলুন ভাঙলে আমি কয়টা অংশ পাইতেছি, তিনটা অংশ, দুইটা বৃত্ত আর একটা কি, যে সিলিন্ডারটা মুখগুলো আলাদা আলাদা করলে, মনে করে সিলিন্ডার মুখগুলো পিছনের অংশ বাইরের অংশ আলাদা করে কেচিতে কেটে যখন বড় করবা, তখন কি হয়ে যাবে, একটা আয়তক্ষেত্র মতো হয়ে যাবে। তখন এটা কি হয়ে গেছে, একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো 2πr, মানে বৃত্তের পরিধি আর আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কি হবে, সমান হবে। তাহলে 2πr, আর এটা হলো কি এস, উচ্চতা। এখন দেখো, যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, বেলনের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে ক্ষেত্রফল ইজ ইকুয়াল, এই যে এইটা এবং এটা যোগ, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ হয়, তাহলে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কেটা 2πr ইনটু প্রস্থ কেটা h। তাহলে আমি লিখতে পারি 2πr h, কি লিখতে পারি, এই যে 2πr হলো দৈর্ঘ্য গুণ আর h কি প্রস্থ, উচ্চতা, ঠিক আছে। উচ্চতাটা হয়ে গেছে আয়তক্ষেত্রের প্রস্থ, আর এই বৃত্তের পরিধি হয়ে গেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে কি পাইছি, ক্ষেত্রফল। আমি পাইলাম একটা ক্ষেত্রফল এদিকে, আরেকটা বৃত্তের ক্ষেত্রফল এদিকে, আরেকটা বৃত্তের ক্ষেত্রফল কি এদিকে। তাহলে আমি টোটাল ক্ষেত্রফল কয়টা পাইছি, তিনটা। একটা বেলন বাংলা আমার কাছে ক্ষেত্রফল কয়টা চলে আসে, তিনটা অংশ চলে আসে। একটা হলো দুইটা বৃত্ত, আর একটা হলো কি আয়তক্ষেত্র। তো এখন ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, এখানে দেখো আমি যোগ করব, একটা পাই স্কয়ার, পাই আর স্কয়ার প্লাস, ঠিক আছে, আরেকটা পাই আর স্কয়ার আছে, পাই আর স্কয়ার প্লাস, ঠিক আছে, আর এনে কি আছে 2πr s, 2πr h, 2πr s। এখন দেখো, আমি আরেকটা কাজ করি, এখানে এই পাই আর স্কয়ার যোগ করে দিই, দুইটা পাই আর স্কয়ার, দুটো এই একটা এই একটা যোগ করলে কি হয়, 2πr স্কয়ার প্লাস 2πr h, ঠিক আছে, 2πr স্কয়ার প্লাস 2πr s। আমি কিন্তু দুটো পার্ট পাইছি না। একটু দেখো, এখানে আমি একটা কাজ করি, আমি একটু কমন নিই, এনে 2π আর কমন নেই, এনে 2 আছে, পাই আছে, দুইটা আর আছে, তাহলে একটা 2π আর কমন নেই। দেখো এনে 2 আইসা পড়ছে, পাই আইসা পড়ছে, আর আইসা পড়ছে, দুইটা আর থেকে একটা আর রয়ে গেছে প্লাস, এতে 2πr আইসা পড়ছে, রয়ে গেল h। তাহলে আমার কি হইলো, ক্ষেত্রফল নির্ণয় সূত্র 2πr ইনটু r প্লাস s, 2πr ইনটু r প্লাস s, কি রয়ে গেল 2πr ইনটু r প্লাস s। এটা হলো বেলনাকৃতির ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। যদি তোমরা চাও এটার মধ্যে মানটা বসাইবা, এটা যে এই দুইটার মান, তাহলে আনসার হয়ে যাবে। অথবা তোমরা দেখতে পারো, আমি ফার্স্টে এটা ক্ষেত্রফলটা বের করে দেব। এই পাই আর স্কয়ারের ক্ষেত্রফল কি হবে, পাই এর মান 3.1416 ইনটু আর এর মান কত 5 cm, তাহলে 5 স্কয়ার
3.1416 ইন্টু 5 কত 25। আমি যদি 3.1416 25-এর সাথে গুণ করি, দেখো 3.1416 সরি 3.1416 ইন্টু 25, তাহলে আসবে 78.54, 78.78.54, 78.54। ঠিক আছে। আবার যদি আমি এটার ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে যে 3.1416 ইন্টু আর এর মান কত 5, তাহলে যে 5 স্কয়ার, এটার ক্ষেত্র হবে 78.54। আমি দুইটা বৃত্তের ক্ষেত্রফল পাইছি না। আচ্ছা, এখন এটার ক্ষেত্রফল নির্ণয় করি। এটার ক্ষেত্রফল কি ছিল? এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 2 পাই আর ইনটু h, মানটা একটু বসাই আমি। h is equal to 12, 2 এর মান 2 ইনটু পাই এর মান 3.1416 ইনটু আর এর মান 5 ইনটু 12। ঠিক আছে, 5 ইনটু 12। আমি যদি এখন এটি গুণ করি, তাহলে পাইতেছি কি দেখো, এই যে 2 ইনটু 3.1416 ইনটু 5 ইনটু 12, 376.992, 376.992। ঠিক আছে। এখন দেখো, আমি যদি পুরো ব্যালনের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, তাহলে কি করতে পারি? আমি এই অংশটা এই অংশটা এই অংশটা যোগ করতে পারি। যোগ করলে কি থাকতেছে একটু দেখো তো। একটা হইছে 78.54, 78.54 প্লাস এটার ক্ষেত্রফল কত 376.992 প্লাস আর এটা কত 78.54। ক্লিয়ার? যদি টোটালটা আমি যোগ করে দিই, তাহলে কত হয় দেখো, প্লাস প্লাস 78.54 প্লাস 78.54, তাহলে আসতেছে 534.0072, 534.0072। এটা কিন্তু আনসার। আচ্ছা, এখন আমরা দেখি তো, এই যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা বের করছিলাম 2 পাই আর ইনটু আর প্লাস এস, এখানে আমরা একটু মানটা বসাই দেখি আমাদের মিলে কিনা। 2 পাই আর ইনটু আর প্লাস এস মানটা একটু বসাই, একটু দেখো। 2 ইনটু পাই এর মান 3.1416 ইনটু আর এর মান 5, আর এর মান 5 প্লাস 12। ঠিক আছে, আর এর মান 5 প্লাস 12। এখন তো 3.1416 এটা আমি একটু গুণ করি। এই যে সবসময় চেষ্টা করবো এই পার্টটা গুণ করে পরে এটা যোগ করে গুণ করে দাও, যে 2 ইনটু 3.1416 ইনটু 5 ইজ ইকুয়াল হয় 31.416, 31.416, হ্যাঁ, ইনটু 5 আর 12 কত 17। একটু গুণ করে দেই, এই যে এই টোটালটার সাথে আমি গুণ 17 গুণ করি, তাহলে আমার আনসার হইতেছে 534.072, 534.072। আনস কিন্তু মিলে গেছে। এই যে আনস মিলে গেছে, তাহলে আমরা ভ্যালনের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি করব? ভ্যালনের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য ভ্যালনের মধ্যে যে দুইটা বৃত্ত আছে, প্রথমে দুইটা বৃত্তের ক্ষেত্রফল আলাদা করব, এরপরে ভ্যালনের ক্ষেত্রফল আলাদা করব। ওই যে আয়তকের ক্ষেত্রটা থেকে ওইটার ক্ষেত্রে উচ্চতা দেওয়া থাকবে, আর এই যে এটাকে যদি আমি এখান থেকে বাইরে বড় করি, তাহলে এই বৃত্তের পরিধিটা হয়ে যাবে কি ওই আয়তাকার ক্ষেত্রটার দৈর্ঘ্য হয়ে যাবে, আর উচ্চতাটা হয়ে যাবে প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ করলে আমি এটার ক্ষেত্রফল পাবো। অথবা আপনারা চাইলে ভাঙ্গা করতে পারেন, আজকের পর থেকে আপনারা বিভিন্ন সিলিন্ডার বিভিন্ন পাইপ পরিমাপ করতে পারেন। অথবা আপনারা চাইলে এই সূত্রটা মুখস্থ রাখতে পারেন, যে ব্যালন ক্ষেত্রফল নির্ণয় সূত্র 2 পাই আর ইনটু আর প্লাস এস, 2 পাই আর ইনটু আর প্লাস এস। এখন দেখেন, যদি এটা আয়তন বলে, আমরা ঘনকের ক্ষেত্রে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে আয়তনটা কি বের করছিলাম মনে আছে? একটু দেখাই, যে আয়তাকার ঘনবস্তুটা এরকম ছিল না? হ্যাঁ, এরকম ছিল না? আয়তনটা কি হবে? আয়তনটা কি হবে? এটা ধরুন দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই, আর উচ্চতা জেড। আয়তন কি ছিল? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মনে আছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা।
অথবা যদি এ বি ধরতাম, প্রথমে একটু ক্লাসটা দেখেন, এ বি সি, তাহলে ক্ষেত্রফল কিন্তু এ বি সি, আয়তন কিন্তু এ বি সি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আপনারা আরেকটু কাহিনী বলি, আমি এটা একটু ভাঙ্গি। এই যে এই আয়তক্ষেত্রটা, এটা তো একটা পার্শ্ব, ঘনকের একটা পার্শ্ব। যেমন মনে করি এই যে এটা যদি একটা আয়তাকার ঘনক হয়, যেহেতু ঘনবস্তু একটা, এই ঘনক হলে এই একটা পার্শ্বের ক্ষেত্রফল, এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এর সাথে গুণ করবো এটা উচ্চতা। ঠিক সেম দেখেন, দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা কে এর, তাহলে আমরা পাইতেছি একটা পার্শ্বের গুণফলের সাথে উচ্চতাটা গুণ করলে কি পাওয়া যায়, আয়তন পাওয়া যায়। এখন বৃত্তের ক্ষেত্রে কি হবে, গণকের ক্ষেত্রে কি হবে, গণকের ক্ষেত্রে সেম কাজটা হবে। এই যে এটার ক্ষেত্রে কি হচ্ছে, এ গুণ বি, এই যে এ গুণ বি হইলো এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এর সাথে গুণ হবে কি উচ্চতা, তাহলে হয়ে গেল আমার আয়তাকার ঘনবস্তুর আয়তন হয়ে গেল। সেম কাজটা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কাজটা যেটা করব, ওই ক্ষেত্রে এই যে একটা বৃত্ত আছে না, এই যে একটা বৃত্ত আছে, আমি এই একটা বৃত্তের ক্ষেত্রফলের সাথে এই উচ্চতাটা কি করে গুণ করে দেব। যেমন এখানে একটা পার্শ্বের, যে এটার মধ্যে 6টা পার্শ্ব আছে, একটা পার্শ্বের ক্ষেত্রফলের সাথে আমি গুণ করে দেব কি উচ্চতাটা। সেম কাজটা আমি করব এখানে, একটা পার্শ্বের ক্ষেত্রফলের সাথে কি করব, এই যে একটা পার্শ্বের ক্ষেত্রফলের সাথে আমি একটা বৃত্তের ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা গুণ করে দেব। যদি গুণ করে দিতে চাই তাহলে আমার আয়তনটা কত হইতে পারে একটু দেখাই। যদি গুণ করে দিতে চাই তাহলে আমার আয়তনটা হইতে পারে এরকম, যে বৃত্তের ক্ষেত্রফলটা কত আছে, এই যে এরকমই তো ছিল বেলনটা, এরকম ছিল। এই বৃত্তের ক্ষেত্রফল কত ছিল, যে আর হইলে ছিল পাই আর স্কয়ার, বৃত্তের প্রস্থ ছিল ব্যাসার্ধ ছিল আর, তাহলে পাই আর স্কয়ার, ইনি পাই আর স্কয়ারের সাথে উচ্চতা ছিল এইচ, তাহলে এইচ গুণ করে দিব, তাহলে কি পাইতেছি দেখেন, পাই এর মান 3.1416 ইনটু আর এর মান ছিল 5, এই যে আর এর মান 5 স্কয়ার ইনটু এইচ এর মান কত 12, এই যে 12 উচ্চতা, এইচ 12। তাহলে আমার ঘনবস্তুটির আয়তন কত হইতেছে, ঘনবস্তুটির আয়তন হইতেছে 3.1416 ইনটু 25 ইনটু 12, তাহলে 942.48, 942.48 আনস হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আপনাদের এটার রিলেটেড আরেকটা অঙ্ক আছে, আমি অধ্যায়টা শেষ করে দেবো, ক্লোজ করে দেবো। একটি বেলনের বক্ষতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার এবং আয়তন 150 ঘন সেন্টিমিটার, বেলনের উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ নির্ণয় করেন। 15 নম্বর অঙ্কটা, ঠিক আছে, একটু দেখাই দিয়েছেন। এই বেলনের বর্গতলের ক্ষেত্রফল দেওয়া আছে 100 সেন্টিমিটার এবং আয়তন 150 সেন্টিমিটার, উচ্চতা ও ব্যাসার্ধ নির্ণয় করেন। একদম ইজিলি করব, যে দেওয়া আছে, মনে করি ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ, সুতরাং বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে কি, বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল 100 বর্গ সেন্টিমিটার, বা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, বক্রতলের ক্ষেত্রফল বেলনাকৃতি বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি বের করছিলাম, আপনারা একটু দেখেন, 100 বর্গ সেন্টিমিটার, তাহলে হবে যে 2 পাই, বক্রতলের ক্ষেত্রফলটা কারে বোঝাইতেছে একটু দেখে, আমি এখানে ভাঙিয়ে দিই। এটা ছিল একটা বেলন, ঠিক আছে, যেখানে এই একটা বৃত্ত, আর এইটা ছিল কি একটা, এই যে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তো একটা কথা মনে রাখবেন, এই একটা বৃত্ত আর এইটা কি একটা আয়তক্ষেত্র, ঠিক আছে, এই যে মাঝখানের অংশটা। তো বক্রতলের ক্ষেত্রফল মানে কি, এই যে এটার ক্ষেত্রফল, বক্রতল যদি বলে বেলনের ক্ষেত্রে বক্রতল, তাহলে মনে করবেন যে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল কি, এটার ক্ষেত্রফল নির্ণয় কি করছিলাম, এটা 2 পাই আর, উচ্চতা h ছিল, তাহলে কি ছিল ক্ষেত্রফল, 2 পাই আর ইনটু h, ক্ষেত্রফল। আমার ক্ষেত্রফল দেওয়া আছে কত 100, আমি লিখতে পারি 2 পাই আর ইনটু h ইকুয়াল কত 100, ঠিক আছে, তাহলে আমি কি লিখতে 2 পাই আর h ইকুয়াল কত 100, ঠিক আছে 100। আচ্ছা, বা আমি এখান থেকে একটা কাজ করতে পারি, h এর মান নিতে পারি, h ইকুয়াল লিখতে পারি 100, নিচে 2 পাই আর, 2 পাই আর, ঠিক আছে, সমীকরণ 1। আবার
এই ব্যালনের আয়তনটা কত? আয়তনটা কত? এটা আর ছিল, ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এটা যদি আর হয় তাহলে ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কয়ার। তো ব্যালনের ক্ষেত্রে আয়তন নির্ণয়ের সূত্রটা একটু আগে পড়ছিলাম। আয়তন মানে কি? আপনার আয়তন মানে এই যে একটা বৃত্তের ক্ষেত্রফলের সাথে উচ্চতাটা কি হবে? গুণ হবে, এই উচ্চতাটা h গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি পাই আর স্কয়ার ইনটু h। আয়তন বের করতে গেলে পাই আর স্কয়ার ইনটু h। তো এখানে লিখতে পারি আয়তন, আয়তন দেওয়া আছে, আয়তন ইজ ইকুয়াল কত? 150। বা আয়তন নির্ণয়ের সূত্র লিখতে পারি পাই আর স্কয়ার ইনটু h ইজ ইকুয়াল 150। বা এখন দেখেন তো আমি কি করতে পারি, আমি এই যে s এর জায়গা s এর মানটা বসাই দিই। পাই আর স্কয়ার ইনটু s এর মান কি হবে? 100 ভাগ 2 পাই আর ইজ ইকুয়াল 150। বা একটু দেখেন এই পায়ে পায়ে কেটে দিই, 2 দিয়ে কাটলে কত হয়? 50। আর দেয়া আর স্কয়ারে কাটলে দেয় কি 8। একটু দেখেন, চিন্তা করে এই পাই কাটা, মানে এটার সাথে তো এটা গুণ, তাহলে এটার নিচে মনে মনে ওয়ান আছে, হ্যাঁ, এই উপরে নিচে কাটা যায়, এটা কাটা যায়, পায়ে পায়ে কাটা। আর 2 দিয়ে 100 টাকা কাটলে 50, আর দিয়ে আর স্কয়ারে কাটলে 8 থাকে। তাহলে আমি এনে লিখতে পারি যে বা আর ইনটু 50, এই যে 50 ইজ ইকুয়াল কত? 150। বা আর ইজ ইকুয়াল 150 ভাগ কত? 50, কাটলে তাই 3। সুতরাং আর ইজ ইকুয়াল 3। ভূমির ব্যাসার্ধ কত? 3। আর ইজ ইকুয়াল কত? 3। ঠিক আছে, একদম সিম্পল বিষয় কিন্তু। এখন যদি আমি উচ্চতা বের করতে চাই তাহলে এই জায়গা 3 এর মানটা বসাই দেব। সুতরাং উচ্চতা h ইজ ইকুয়াল 100 ভাগ 2 পাই আর, বা h ইজ ইকুয়াল 100 ভাগ 2 পাই আর, যে 2 ইনটু পাই এর মান 3.1416 ইনটু আর এর মান কত? আর এর মান 3। ঠিক আছে, আর এর মান 3। আমি ইচ্ছা করলে 2 দিয়ে কাটতে থাকে 50। এখন 50 রে বাকিটাতে যদি ভাগ করে দিই তাহলে মিলে যাবে। এই যে দেখেন আপনার আছে 50 ভাগ 3.1416 ইনটু 3 ইজ ইকুয়াল 47.746। তাকে কি আমার 47.746 আনসার, 47.746। ক্লিয়ার? বুঝতে পারছেন? তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর আরেকটা অঙ্ক রয়ে গেছে আপনার 16 নম্বর, একটি সমবৃত্তাকার সিলিন্ডারের ক্ষেত্রফল 4400 এর উচ্চতা হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, এটাও একদম সহজ বিষয়টা। আচ্ছা যাক, আজকে ক্লাস এই পর্যন্ত রাখবো। একটু তাড়াও আছে, ক্লান্তও লাগতেছে, সারাদিন ক্লাস হয়েছে। সো ভালো থাকবেন সবাই, ভিডিওটা শেয়ার করবেন, পাশে থাকবেন।